সোনার দাম বিগত ৩ বছর ধরে ধারাবাহিক অস্বাভাবিক গতিতে বেড়ে চলেছে। ১৯৭৩ সালের পর থেকে পৃথিবী সোনার এই রকম দাম বৃদ্ধি দেখেনি। এ যেন মনে হচ্ছে জাপানিজ বুলেট ট্রেন কোনো স্টেশন ছাড়াই ছুটে চলেছে গন্তব্যের দিকে। সোনার দাম এই অস্বাভাবিক বাড়ার কারণে আমাদের সাধারণ নিম্নবিত্ত পরিবারের কন্যা দায়গ্রস্ত পিতাদের মাথায় হাত। কারণ মেয়ের বিয়ের সময়ে যেটুকু সোনার গহনা না করলেই না, অন্তত একটা গলার মালা, হাতের বালা, কানের দুল, এই কয়েকটা গহনা না দিলে মেয়ের শ্বশুরের ঘর তো সম্মানই থাকে না। তো সামান্য এই কয়েক ভরির গহনা করতে গেলে আজকের বাজারে দাঁড়িয়ে প্রায় ৭ থেকে ৮ লক্ষ টাকার খরচ আমাদের ভারতীয় টাকায়। এখন প্রশ্ন হচ্ছে, আগামী দিনে আমাদের সমাজের মা বোনেদের সোনার গহনার স্বাদ সত্যি সত্যি কি মিটবে? যদি এইভাবে সোনার দাম বাড়তে থাকে আর টাকার দাম যদি হু হু করে পড়তে থাকে, তাহলে সাধারণ মানুষের সোনার স্বপ্ন আর কোনোদিন পূরণ হবে না। এই আশঙ্কার জায়গায় দাঁড়িয়েই চলুন আমরা দেখি গত ৩ বছরে সোনার দাম ঠিক কি হারে বেড়েছে। ২০০০ সালে ১০ গ্রাম সোনার দাম ছিল ভারতীয় টাকায় ৪,৪০০ টাকা। সেখান থেকে এই যে গ্রাফ যদি আমরা খেয়াল রাখি, ২০০০ সালে যেখানে ৪,৪০০ টাকা দাম ছিল সোনার, সেটা বাড়তে বাড়তে ঊর্ধ্বমুখী হয়ে ২০২০ সালে গিয়ে সোনার দাম এই জায়গাটায় এসে দাঁড়ায় ৪৮,০০০ টাকা, মোটামুটি ৪৮,০০০ টাকায় ১০ গ্রাম সোনা। ২০২৩ সালে এটা বেড়ে গিয়ে হয়ে যায় ৫২,০০০ টাকা, ৫২,৬০০ টাকা মতো। কিন্তু দেখুন গ্রাফটা খেয়াল করে, ২৩ সালে যখন সোনার দাম এইখানে ছিল, ২৫ সালে গিয়ে একেবারে স্কাই রকেটিং, ঠিক রকেটের মতো গতি নিয়েছে, ঊর্ধ্ব আকাশে উঠে চলেছে। বর্তমানে এই ২০২৫ সালের অক্টোবর মাসে সোনার দাম রেকর্ড ছুঁয়েছিল। কত হয়েছিল? ১,১,৩৩,০০০ টাকা। ১,৩৩,০০০ টাকা সোনার দাম হয়েছিল। এখান থেকেই বুঝতে পারা যায় যে ২৩ সালে যেখানে ৫২,০০০, ২৫ সাল শেষ হওয়ার আগেই অক্টোবর মাসে হয়ে গেল ১,৩৩,০০০। তার মানে ২.৫ গুণেরও বেশি, প্রতি বৎসরে ৫০%-এরও বেশি করে সোনার দাম বাড়লো এই ৩ বছরে। স্বাভাবিকভাবেই সোনা এখন সাধারণ মানুষের হাতের নাগালের বাইরে। বিগত ৩ বছর ধরে সোনার দাম যে এইভাবে বেড়ে চলেছে, তা কি কারণে সোনার দাম বাড়ছে, কোন কোন বিষয় এই সোনার দাম বাড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, সেই আলোচনায় আমরা আজকের এই ভিডিওতে করব। প্রথমত আমরা বলতে পারি খুব স্বাভাবিকভাবেই যে ডিম্যান্ড অ্যান্ড সাপ্লাই থিওরি, অর্থাৎ যোগান এবং তার চাহিদা। বাজারে আন্তর্জাতিক যে অস্থিরতা, যুদ্ধের পরিবেশ, ডি-ডলারাইজেশন, আমেরিকার যে মনোপলি, সেই মনোপলির হ্রাস হওয়া, নানান কারণে আমেরিকান সাম্রাজ্যে যে পতনের যে সম্ভাবনা তৈরি হয়েছে, এই নানান কারণেই একদিকে যখন ডলারের দাম টলমল করছে, ডলারের ক্ষমতা কমছে, আমেরিকার ক্ষমতা কমছে, অন্যদিকে দেখছি আমরা সোনার চাহিদা বাড়ছে। অর্থাৎ বিশ্বের বাজারে যে পরিমাণ সোনা আছে মজুদ, তার থেকে চাহিদা অনেক গুণ বেড়ে গেছে। তা সোনা যেহেতু রাতারাতি প্রচুর পরিমাণে সোনা খনি থেকে তোলা যায় না বা তাকে তৈরি করা যায় না, কিন্তু বিশ্বব্যাপী হঠাৎ করেই একদিকে রাষ্ট্রগুলো, অন্যদিকে ধনী মানুষ সবাই একসঙ্গে বিপুল পরিমাণে সোনা কিনতে চাইছে। তার নানান কারণে সে আমরা আলোচনা করব। কিন্তু প্রথমেই আমরা বলতে পারি যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই যে থিওরি, আমদানি এবং তার যোগান এবং তার চাহিদা, এই দুইয়ের মধ্যে কিন্তু একটা বৈষম্য তৈরি হয়েছে। স্বাভাবিকভাবেই সোনার দাম এখন ঊর্ধ্বমুখী। আসুন এবার আমরা আলোচনা করি এক এক করে যে কি কি কারণে বর্তমানে মানুষ সবাই সোনা কেনার হিড়িক লাগিয়ে দিয়েছে। শুধু মানুষ নয়, সারা পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের সরকার, সে ভারত, চীন, তুরস্ক, ইরান, পোল্যান্ড, সারা পৃথিবীর একাধিক রাষ্ট্র যাদের অর্থনৈতিক শক্তি আছে, তারা বিপুল পরিমাণে সোনা
মজুত করছে। কিন্তু কেন এই সোনা মজুত তারা করছে, আর সাধারণ মানুষ এই খেলাতে সোনা কেনার স্বপ্ন থেকে তাদের দূরে সরে আসতে হচ্ছে, সেটা নিয়ে আমরা কথা বলি এবার। আর এই আলোচনার প্রেক্ষিতেই চলুন আমরা এও দেখে নিই যে গতিতে 2023 থেকে 25 সাল পর্যন্ত ধারাবাহিক যে সোনার দাম ঊর্ধ্বমুখী হয়েছে, আগামীতেও সোনার দাম ঠিক এইভাবেই বেড়ে চলবে নাকি সোনার দাম কমবে? কি হতে পারে, সোনার দাম কমবে নাকি এইভাবে বেড়ে চলবে, সেই সম্ভাবনার কথাও আমরা আলোচনা করব। কি হতে পারে তা পৃথিবীর নানান দেশের তথ্যকে এক জায়গায় করে আমরা বোঝার চেষ্টা করব যে সোনার দাম ঠিক কোন পথে এগোতে চলেছে। সোনার দাম এই অস্বাভাবিকভাবে বাড়ার পশ্চাতে যে কারণটি সবচাইতে গুরুত্বপূর্ণ তা হলো আন্তর্জাতিক ক্ষেত্রে একটা গভীর অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে, বলা যায় করোনা মহামারীর পর থেকেই। একদিকে করোনা মহামারী অতিক্রান্ত হওয়ার পরপরই 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়া যখন ইউক্রেনকে আক্রমণ করে, সেই 2022 সালেই শুরু হয়ে গেছে একদিকে যুদ্ধ, যে যুদ্ধে রাশিয়ার মতো একটা বিশাল বড় পৃথিবীর দেশ, গোটা ইউরোপ মহাদেশ এবং আমেরিকা যুক্তরাষ্ট্র এই যুদ্ধে এখন অবধি তার সে যুদ্ধ চলছে। অন্যদিকে 2023 সালে মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেছে ইসরায়েলের সঙ্গে গাজায় যে যুদ্ধ। তাহলে এই দুটো পরপর যুদ্ধে পৃথিবীর একটা বৃহত্তর অংশ যুদ্ধে জড়িয়ে আছে। এই যুদ্ধের ফলে সারা পৃথিবীর অর্থনৈতিক ক্ষেত্রে একটা অস্থিরতা তৈরি হয়েছে। এই অস্থিরতা থেকে মানুষ কিন্তু একটা অর্থনৈতিক দিক থেকে নিশ্চয়তা খুঁজছে। মানুষের হাতে যে কাগজের টাকা আছে, সেই কাগজের টাকার কোনো ভরসা নেই। পৃথিবীর ইতিহাস ঘাটলে আমরা খুব সহজেই দেখতে পাবো যে প্রথম বিশ্বযুদ্ধের পর ইংল্যান্ড বিপুল পরিমাণে ঋণগ্রস্ত হয়ে যায় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরই ইংল্যান্ডের সাম্রাজ্য হুড়মুড় করে ভেঙে পড়ে এবং ইংল্যান্ডের যে টাকা অর্থাৎ পাউন্ড স্টার্লিং, তার দাম পড়ে যায় মারাত্মকভাবে। তা পৃথিবীতে যখনই কোনো বড় মাপের যুদ্ধ এসেছে, সেই দেশের টাকার মান পড়ে গেছে। আজকে যখন আমেরিকা, ইউরোপ, এমনকি মধ্যপ্রাচ্য যুদ্ধে তারা বিধ্বস্ত হচ্ছে, আশঙ্কা করা হচ্ছে আগামী দিনে এই সমস্ত দেশের যে মুদ্রা, সেই মুদ্রার মান পড়ে যেতে পারে ব্যাপকভাবে। তাই সাধারণ মানুষ থেকে শুরু করে বিনিয়োগকারীরা তারা কিন্তু একটা নিরাপদ সম্পদের খোঁজে আছে। কাগজের টাকার দাম মুদ্রাস্ফীতি হয়ে পড়ে যেতে পারে, জিনিসের দাম হু করে আকাশচুম্বী হতে পারে, কিন্তু সোনা এমন একটা বস্তু যার দাম মোটামুটিভাবে স্থির থাকে এবং যার গ্রহণযোগ্যতা সারা পৃথিবীতে সমান। সে এশিয়া হোক, আমেরিকা হোক, ইউরোপ হোক, সারা পৃথিবীর সরকার কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠান সকলের কাছে সোনার মান একই থেকে যায়। এ তো টাকা নয় যে কাগজের টাকা ছাপলে পরেই বাজারে প্রচুর পরিমাণে টাকার যোগান দেওয়া যায়, তাই টাকার দাম পড়ে যেতে পারে। সোনার পরিমাণ যেহেতু সীমিত, তাই চাইলেও কেউ প্রচুর পরিমাণে সোনা বাজারে আমদানি করতে পারবে না। এই সোনার এই যে ধ্রুব দিকটা রয়েছে, যে সারা পৃথিবীতে বিপুল পরিমাণে সোনার কেউ খনন করে পরিশুদ্ধ করে বাজারে আনা দুষ্কর কাজ। তাই পৃথিবী এখন এই কাগজের টাকা থেকে, কাগজের টাকার যে অস্থিরতা, কাগজের টাকার যে দাম পড়ে যাওয়ার যে বিপুল ভয়, অর্থাৎ ধরুন আমার কাছে আজকে 5 লক্ষ টাকার কাগজের টাকা রয়েছে, কিন্তু আগামীকালই বাজারে বিপুল পরিমাণে আর্থিক মন্দা শুরু হয়ে গেল, বিপুল পরিমাণে মুদ্রাস্ফীতি দেখা দিল। সেই মুদ্রাস্ফীতিতে 5 লাখ টাকায় যদি আজকের দিনে দাঁড়িয়ে আমি 10 কাঠা জমি কিনতে পারি, আগামী বছরে দেখা গেল মুদ্রাস্ফীতির ফলে জিনিসপাতির দাম এত বেড়ে গেল, সেই 10 কাঠা জমির দাম 10 লাখ টাকা হয়ে গেল। তো আমার কাছে যে কাগজের টাকা ছিল, সেই কাগজের টাকা দিয়ে কিন্তু আমি 10 কাঠা জমি কিনতে পারবো না, আমার তখন 5 কাঠা জমি কিনতে হবে। সোনার ক্ষেত্রে কিন্তু এটা হয় না। চলমান অর্থনীতির সঙ্গে সোনার দাম সবসময় একই রকম থেকে যায়, ফলে টাকার দাম পড়ে যাওয়ার ভয় থেকে মানুষ কিন্তু সোনার দিকে ঝুঁকছে। তাই স্বাভাবিকভাবেই সারা পৃথিবীতে সোনার প্রচুর পরিমাণে চাহিদা শুরু হয়েছে, কিন্তু সেই পরিমাণ যোগান না থাকার কারণে সোনার দাম ঊর্ধ্বমুখী। এটা একটি কারণ। দ্বিতীয়
অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টি সোনার দামকে প্রভাবিত করছে এখন, তা হলো ডি ডলারাইজেশন। তো ডি ডলারাইজেশন শব্দটা একটু কঠিন খটোমটো মনে হতে পারে। তো ডি ডলারাইজেশন শব্দটাকে আমরা আগে বোঝার চেষ্টা করব যে ডি ডলারাইজেশন কি। তো আমরা প্রথমত দেখব ডলার, DOLLAR। এই ডলার হচ্ছে আমেরিকার যে মুদ্রা, ভারতবর্ষের রুপি, রাশিয়ার রুবল, বাংলাদেশের টাকা, তেমনি আমেরিকার যে টাকা তার নাম হচ্ছে ডলার। তা ডলার দিয়ে যদি ব্যবসা করা হয় তো সেটাকে আমরা বলবো ডলারাইজেশন। ডলারের ব্যবহারটাকে আমরা ডলারাইজেশন বলছি। এইবার এর আগে যদি আমরা ডিই লাগিয়ে দিই, তার মানে ডলারের ব্যবহার ডি ডলারাইজেশন যদি হয় তাহলে আমাদের হয়ে যাবে উল্টো, অর্থাৎ ডলারের অবনমন বা ডলারের ব্যবহার কমে আসা, সেই ব্যাপারটাকে আমরা বলতে পারি ডি ডলারাইজেশন। এই জায়গাটায় আমাদের কিছু তথ্য একটু বুঝে নেওয়া দরকার আছে। বর্তমান পৃথিবীতে এখন যে মোট 193টি দেশ রয়েছে, কান্ট্রি। এই 193টি দেশ তাদের নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য করে। প্রতিদিন প্রতি মুহূর্তে কোনো না কোনো দেশ তারা কিছু বেচছে তো অন্য দেশ কিছু কিনছে, আমদানি রপ্তানি। তাহলে আমরা পৃথিবীতে যে অসংখ্য দেশ রয়েছে আমরা বলতেই পারি যে এই দেশগুলো রয়েছে, তাহলে এই দেশগুলো তাদের নিজেদের মধ্যে কেনাবেচা করছে। এই যে কেনাবেচাগুলো হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রেই যে কেনাবেচাগুলো হচ্ছে তা ডলার দিয়ে হয়। ডলার মানে আমেরিকার ইউএস ডলার। এই ইউএস ডলার দিয়ে কিন্তু এই ব্যবসাগুলো এখন বর্তমানে হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে 1944 সালের পর থেকে সারা পৃথিবীতে যত রাষ্ট্র আছে সেই রাষ্ট্রগুলোর মধ্যে যে আমদানি রপ্তানি হয়, বিপুল পরিমাণের কেনাবেচা হয়, সেই কেনাবেচাটা একমাত্র আমেরিকার ডলার দিয়ে হতো। আরও গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু আমেরিকার প্রযুক্তি অনেক উন্নত, 1944 সালের পর থেকে সারা পৃথিবীর যে ব্যবসা বাণিজ্য হয়, অর্থাৎ আমদানি ও রপ্তানি হয়, এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট হয়, সেই ইম্পোর্ট এক্সপোর্টগুলো মূলত প্রায় 70% বেচা কেনা এই আমেরিকার ডলার দিয়ে হতো। কিছুটা ইউরো এবং কিছুটা অন্যান্য দেশে, সব মিলিয়ে যে বেচা কেনাগুলো হয় সেই বেচা কেনাটা মার্কেটকে নিয়ন্ত্রণ করে একমাত্র ডলার। সব থেকে যার শক্তি বেশি তা ডলার। এইবার আমরা আরো একটি গুরুত্বপূর্ণ বিষয়কে মনে রাখবো এখানে, সেটা কি, যে 1950-এর দশক থেকে যে সৌদি আরবে প্রচুর পরিমাণে খনিজ তেল আবিষ্কার হয়, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের যে দেশগুলো আছে, আমেরিকা এই সমস্ত আরব দেশগুলোকে খনিজ তেলকে মাটির তলা থেকে আহরণ করা, সেই তেলকে পরিশোধন করার কাজে আমেরিকা প্রযুক্তি দিয়েছে। অন্যদিকে এই আরব দেশগুলোকে বাধ্য করেছে যে আরব রাষ্ট্রগুলো কেবলমাত্র, আরাবিয়ান কান্ট্রিগুলো কেবলমাত্র তারা ডলারের মাধ্যমেই তেল বিক্রি করতে পারবে। আমেরিকার ডলার ছাড়া আরবের এই দেশগুলো কোনোভাবেই তাদের খনিজ তেল কাউকে বিক্রি করতে পারবে না, এই শর্তে রাজি করিয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। যেহেতু এই আধুনিক পৃথিবীর তেল হচ্ছে একমাত্র শক্তির উৎস, খনিজ তেল ছাড়া পৃথিবীর কোনো দেশ 1 ঘন্টাও চলতে পারবে না। অর্থ কি, যে সৌদি আরব বা এই সমস্ত আরাবিয়ান যে পেনিনসুলা, সেই দেশগুলোর কাছ থেকে সারা পৃথিবীর তেল কিনেছে, আর তারা আরব দেশকে তারা দিয়েছে ডলার। কোথা থেকে পাবে? সেই ডলার তারা আবার আমেরিকা থেকে সংগ্রহ করেছে। এর অর্থ এই দাঁড়ায় যে পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে প্রত্যেকের কাছেই বিপুল পরিমাণে তারা রিজার্ভ করেছে কি, তারা ডলার রিজার্ভ করেছে। তারা রিজার্ভে রেখেছে ডলার। পৃথিবীর প্রতিটি রাষ্ট্রকে তাদের নিজেদের কাছে প্রচুর পরিমাণে ডলারের মজুত রাখতে হয়েছে। সেই ডলার দিয়ে তারা সৌদি আরবের কাছে তেল কিনেছে, সৌদি আরব সেই ডলার দিয়ে আবার আমেরিকায় ইনভেস্টমেন্ট করেছে, বা পৃথিবীতে একটা চক্রাকারে ব্যবসা চলছে। এই ডলারের আধিপত্য থাকার কারণে আমেরিকা সাম্রাজ্য তারা বিপুল পরিমাণে মুনাফা ভোগ করেছে। যখনই কোনো রাষ্ট্র আমেরিকা যুক্তরাষ্ট্রের এই যে আধিপত্য তাকে খর্ব করার চেষ্টা করেছে, তখনই আমেরিকা তার উপরে সামরিক হামলা করেছে, সেই রাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, যখন ইরাকের রাষ্ট্রপ্রধান সাদ্দাম হুসাইন
সোনার বিনিময়ে একমাত্র ব্যবসা করব বলে দাবি করেছিলেন যে আমেরিকার ওই কাগজ ডলার ওই টাকা আমরা নেব না, আমাদের দেশে তেল আমরা বিক্রি করবো কেবলমাত্র সোনার বিনিময়ে। এই কথা যখন বলেছিলেন সাহসিকতার সঙ্গে, তখনই যখন সাদ্দাম হোসেন এই কথা সাহসিকতার সঙ্গে বললেন, তখন আমেরিকার 1 নম্বর শত্রুতে পরিণত হলো কে? আমেরিকার 1 নম্বর শত্রুতে পরিণত হলো সাদ্দাম হোসেন। কিন্তু পৃথিবীকে তখন একটা মিথ্যা গল্প বলা হয়েছিল, কি? যে সাদ্দাম হোসেন ইরাক রাষ্ট্র তৈরি করেছে একটা বায়োকেমিক্যাল উইপেন্স, যেটা পৃথিবীর জন্য অত্যন্ত বিপজ্জনক পৃথিবীর নিরাপত্তার কারণে। সুতরাং ন্যাটো বাহিনী মিলে তাকে হামলা করে খুন করা হলো, তাকে নিষ্ঠুরভাবে বিচারের নামে প্রহসন করে। গোটা পৃথিবী যখন জানলো যে সাদ্দাম হোসেন তিনি ওই বায়োকেমিক্যাল উইপেনের জন্য খুন হলেন, আসলে পৃথিবীর জন্য তিনি বিপদ, আসল সত্য ছিল আমেরিকার যে ডলারের যে একাধিপত্য, তার যে স্বৈরাচার, পৃথিবীব্যাপী তার যে দাপাদাপি রাজাগিরি, তার বিরুদ্ধে কথা বলেছিলেন এই সাদ্দাম হোসেন। আজ সারা পৃথিবীর যারা জ্ঞানী মানুষ তারা প্রত্যেকেই জানেন যে সাদ্দামকে বলি হতে হয়েছিল আমেরিকার ডলারের কারণে। ঠিক একই পরিণতি হয়েছিল মুয়াম্মার গাদ্দাফির। কারণ মুয়াম্মার গাদ্দাফি লিবিয়ার যে শাসক, তিনি বলেছিলেন গোটা আফ্রিকার রাষ্ট্র মিলে তারা একটা টাকা চালু করবে, একটা মুদ্রা চালু করবে, সেই মুদ্রা দিয়ে তারা ব্যবসা করবে, তারা ডলার নেবে না। ফলে আমেরিকার ডলারের বিরুদ্ধে কথা বলা পৃথিবীর কোনো দেশের শক্তি হয়নি। যে আমেরিকার ডলারের বিরুদ্ধে কথা বলেছে তাকেই আমেরিকা হামলা করেছে, খুন করেছে। তা পৃথিবীতে আমেরিকা অঘোষিত রাজার পাঠ করেছে এবং এই ক্ষেত্রে আমেরিকার ডলার একটা নির্ণায়ক ভূমিকা পালন করে এসছে সুদীর্ঘকাল ধরে। আমরা 2000 সালে যদি একটা খতিয়ান দেখি তাহলে বুঝতে পারবো যে পৃথিবীর যে আমদানি রপ্তানি হয়, সারা পৃথিবীর মধ্যে যে বাণিজ্য হয়, সেই বাণিজ্যে ডলারের কি প্রবল শক্তি ছিল। সারা পৃথিবীর একদিকে তো বললাম যেমন তেল কেনার ক্ষেত্রে, যে সারা পৃথিবীকে শুধুমাত্র সৌদি আরব বা এই সমস্ত দেশগুলো থেকে তেল কেনার জন্য তাদের কাছে আমেরিকা যুক্তরাষ্ট্রকে বিভিন্ন জিনিসের বিনিময়ে তাদেরকে ডলার সংগ্রহ করতে হতো, ডলার তাদেরকে রিজার্ভ করে রাখতে হতো। এই রিজার্ভের পরিমাণ 2000 সালে গিয়ে শুধুমাত্র ডলার তাদের রিজার্ভ ছিল 71.51%। 2000 সালে সমস্ত দেশের ব্যাংকগুলোতে যে পরিমাণ বিদেশি মুদ্রা তাদেরকে জমা রাখতে হয়েছিল, তার মধ্যে সব থেকে বেশি মুদ্রা তাদেরকে জমা রাখতে হয়েছিল তা হচ্ছে ডলার। কারণ তাদের ওই কেনা বেচা, আমেরিকার ডলার তাদের ঘরে যদি মজুত না রাখতে পেরেছে, সেই দেশ বিদেশ থেকে না কোনো জিনিস কিনতে পারবে, এমনকি বিক্রি করতে গিয়েও তাদের বাধার সম্মুখীন হবে। এই ক্ষেত্রে আমরা আরো একটা উদাহরণ দিতে পারি, ইরানের উদাহরণ। ইরান যখন আমেরিকার এই ডলার ব্যবস্থা মানতে রাজি হলো না, তখনই কিন্তু ইরানের ওপরে, অর্থাৎ ইরান আমেরিকা চাপিয়ে দেওয়া শর্ত যে ডলার ছাড়া তেল বিক্রি করা যাবে না, এই শর্ত যখন ইরান মানতে অরাজি হলো, ইরানের উপরে চাপিয়ে দেওয়া হলো প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলের স্যাংশন, দুটো লেভেলের স্যাংশন। এই স্যাংশনের ভয়েই পৃথিবী কিন্তু তখন সবাই ডলারকেই মাথা পেতে মেনে নিয়েছে। এই বিপুল পরিমাণের তারা ডলার নিজের দেশের ব্যাংকে তারা কিনে এনে মজুত রেখেছিল ব্যবসা বাণিজ্য করার জন্য, দেশকে বাঁচিয়ে রাখার জন্য। এদিকে দেখুন আমরা এই 2000 সালেই সারা পৃথিবীতে যে আন্তর্জাতিক বাণিজ্য হচ্ছিল, সেই বাণিজ্যের 70% বাণিজ্য হচ্ছিল ডলারের বিনিময়ে। ডলারের বিনিময়ে 2000 সালে পৃথিবীর 70% বাণিজ্য হয়েছে, বাকি 30% বাণিজ্য হয়েছে ইউরো, ইউয়ান, রুবল ও ইত্যাদি অন্যান্য মুদ্রায়। কিন্তু এই ট্রেন্ড ধীরে 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 ভাঙতে শুরু করেছে। 2000 সাল গড়িয়ে যখন আমরা যত সামনে এগিয়ে এসেছি, আমরা দেখেছি যে ডলারের ব্যবহার এবং ডলারের রিজার্ভ পৃথিবীর বিভিন্ন দেশগুলো একটু একটু করে কমিয়ে আনতে শুরু করেছে। সেই ট্রেন্ড চলেছিল সমানে 2014 সাল পর্যন্ত, এখানে সাময়িক একটু বৃদ্ধি হয়েছিল। তারপরে আবারও ধারাবাহিকভাবে পৃথিবীর বিভিন্ন দেশ, অর্থাৎ চীন, ভারত, ব্রাজিল, পৃথিবীর যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রগুলো একটু একটু করে তারা এই ডলারের রিজার্ভ কমাতে শুরু করেছে। এই 2024 সালে এসে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ওই 57% একটু বেশি।
71 থেকে 57-তে নেমে এসছে ডলারের রিজার্ভ। কেন এই কমিয়ে আনা সেটা বুঝতে গেলে আমাদের আবারও একটু ইতিহাসে ফিরতে হবে। 2022 সালের ফেব্রুয়ারি মাসে যখন রাশিয়া ইউক্রেনকে হামলা করলো, রাশিয়ার ব্যাংকে তখন মজুদ ছিল 330 বিলিয়ন মার্কিন ডলার। এই বিপুল পরিমাণ টাকা আমেরিকা মুহূর্তেই ফ্রিজ করে দিল। রাশিয়ার ব্যাংকে থাকা এই 330 বিলিয়ন ডলারকে ফ্রিজ করে দেওয়ার ফলে রাতারাতি এক বিপুল পরিমাণের সম্পদ হারালো রাশিয়া। আবার মরার উপরে খাড়ার মতো রাশিয়ার বেশ কিছু ব্যাংকে আমেরিকা যে সুইফট সিস্টেম থেকেও বিতাড়িত করলো। সুইফট সিস্টেম কি? তো আমরা বর্তমানে ভারতের মানুষ যারা ইউপিআই, ফোনপে বা বিভিন্ন এই অ্যাপগুলো ব্যবহার করি, টাকা ট্রানজাকশন করি, আমাদের ফোনে যে মেসেজ আসে, পৃথিবীর এক দেশ থেকে অন্য দেশে টাকা পাঠাতে গেলে, এক দেশ থেকে অন্য দেশে কোনো জিনিস কিনতে গেলে যখন আন্তর্জাতিক ব্যাংকগুলির মধ্যে যে লেনদেন হয়, উদাহরণ হিসেবে বলতে পারি আমরা ভারতবর্ষের স্টেট ব্যাংক এসবিআই এর মাধ্যমে যদি আমরা টাকা পাঠাই আমেরিকার কোনো একটি ব্যাংকে বা ইংল্যান্ডের কোনো ব্যাংকে, এইচএসবিসি ব্যাংকে আমরা টাকা পাঠাবো, এই যে ট্রানজাকশনটা হবে দুটো ব্যাংকের মধ্যে, এই ট্রানজাকশনকে নিয়ন্ত্রণ করে সুইফট বলে একটা ব্যবস্থা। এই সুইফট সিস্টেম হচ্ছে সারা পৃথিবীতে যে বাণিজ্য হয়, সেই বাণিজ্য ব্যাংকিং যে আদান প্রদান হয় তার নিয়ন্ত্রণ, তার দেখভাল করার দায়িত্ব হচ্ছে এই সুইফট সিস্টেমের। সুতরাং সুইফট সিস্টেমের মধ্যে যদি কোনো দেশ না থাকে, সেই দেশের বিদেশি লেনদেন মারাত্মকভাবে ব্যাহত হবে। তাদেরকে বিকল্প ব্যবস্থা গড়ে তুলতে হবে, নতুবা তারা আন্তর্জাতিক ক্ষেত্রে বিচ্ছিন্ন হয়ে যাবে। যেটা হয়েছিল রাশিয়ার সঙ্গে। আমেরিকা যুক্তরাষ্ট্র এবং রাশিয়া তাদের মধ্যে দীর্ঘদিনের যে ঠান্ডা লড়াই অতিক্রান্ত হয়েছিল, ইউএসএসআর ভেঙে গেছে, তারপরেও রাশিয়ার মতো শক্তিশালী রাষ্ট্রকে আমেরিকা এক সিদ্ধান্তের দ্বারা তাদের যে ডলার নির্ভরতা, এই ডলার নির্ভরতার কারণেই আমেরিকা কিন্তু রাশিয়ার উপরে এই মারাত্মক অর্থনৈতিক আক্রমণ করতে পারল। সারা পৃথিবীর কাছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ডলারকে যে অস্ত্র হিসেবে ব্যবহার করা, এটা নজির হয়ে গেল। চীন যখন আমেরিকার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে ব্যবসা বাণিজ্য, প্রযুক্তি, এমনকি সামরিক ক্ষেত্রে, সেই চীনও বুঝতে পারল যে রাশিয়াকে যদি আমেরিকা এইভাবে পর্যুদস্ত করে তাহলে আমাকেও ছেড়ে কথা বলবে না আমেরিকা। বর্তমানে পৃথিবীর দুই ভাগে ভাগ হয়ে গেছে। একদিকে আছে কারা? জি7 রাষ্ট্র, যেখানে আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, ফ্রান্স, পৃথিবীর শক্তিশালী রাষ্ট্রগুলো একদিকে আছে। অন্যদিকে আরো একটি ব্লক তৈরি হয়েছে, যে ব্লকের নাম ব্রিক্স। ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা, এই দুটি ব্লকের মধ্যে এখন একটা সংঘাত চলছে। যখন দেখা গেল রাশিয়াকে আক্রমণ করছে আমেরিকা এবং অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিচ্ছে, কিভাবে? তার ডলারের শক্তি থাকার কারণে। এই জায়গায় চীন বিপুল পরিমাণে সোনা কিনতে শুরু করলো, কারণ সোনাই একমাত্র শক্তি যেটা আমেরিকা চাইলেই তাকে ফ্রিজ করতে পারবে না। আমেরিকা চাইলে চীনের ব্যবসা বাণিজ্য বন্ধ করতে পারবে না। তাতে সুইফট ব্যবহার করা বাধ্যতামূলক নয়, এমনকি ডলার গ্রহণ করা বাধ্যতামূলক নয়। এদিকে ভারতবর্ষ অনুরূপভাবেই বিপুল পরিমাণে তার বৈদেশিক রিজার্ভের ডলার কমিয়ে সোনার পরিমাণ বাড়াতে লাগলো। 2020 সালে ভারতের সোনার পরিমাণ যা ছিল, 2025 সালে এসে তার সোনার পরিমাণ কিন্তু অনেকখানি বেড়ে গেল। এখন বৈদেশিক রিজার্ভের 14% এখন ভারতবর্ষের সোনা। এটাকে আমরা কিন্তু ডলারাইজেশন হিসাবে ধরতে পারি, যে সারা পৃথিবীর রাষ্ট্রগুলি যারা এখন আমেরিকাকে বিপজ্জনক বলে মনে করে, অর্থাৎ আমেরিকা সারা পৃথিবীর স্বাস্থ্যের ক্ষেত্রে ক্ষতিকারক বলে মনে করে, তাদের মধ্যে অন্যতম রাষ্ট্র চীন, ইরান, ভারত, তুরস্ক, এই দেশগুলি তারা ক্রমান্বয়ে এখন ডলারের রিজার্ভ কমিয়ে সোনার পরিমাণ, সোনার মজুদ তারা বাড়াচ্ছে। এই ডলারাইজেশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সোনার এই ঊর্ধ্বমুখী মূল্যের ক্ষেত্রে।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যা ডি ডলারাইজেশনকে অর্থাৎ ডলারের অবমূল্যায়নকে ত্বরান্বিত করছে, সেটা হলো আমেরিকার ঘাড়ে চেপে থাকা বিপুল পরিমাণে ঋণের বোঝা। 38 ট্রিলিয়নেরও বেশি বর্তমানে আমেরিকার ঋণের বোঝা। তাদের ইকোনমি যখন 29 ট্রিলিয়নের, ঋণের বোঝা তখন 38 ট্রিলিয়নেরও বেশি। এবং বর্তমানে আমেরিকা যুক্তরাষ্ট্রকে প্রতি বছর 1.3 ট্রিলিয়ন পরিমাণ সুদ দিতে হয়। আর এই সুদের বোঝা ক্রমান্বয়ে বেড়ে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন 2035 সাল নাগাদ আমেরিকার এই ঋণের বোঝা বেড়ে প্রায় 55 ট্রিলিয়ন হবে। অর্থাৎ আমেরিকা কোনোভাবেই এই ঋণের জাল থেকে বেরোতে পারবে না। আমেরিকা যুক্তরাষ্ট্রের ধ্বংস অনিবার্য হবে, সেটা সামরিক কারণে নয়। ঋণের জালে আটকা পড়ে এই আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বনাশ হবে, তাতে বিশ্বের যারা বিশেষজ্ঞ অর্থনৈতিক দিক থেকে তাদের কোনো সন্দেহ নেই। এই জায়গায় এখন চীন, ভারতবর্ষ, এই ধরনের রাষ্ট্রগুলো, ব্রাজিল, ইরান, এরা প্রত্যেকেই বিকল্প অর্থনীতির খোঁজে আছেন। আমেরিকার ডলারের উপরে যদি নির্ভর করে তাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, অবিলম্বে ডলারের সাম্রাজ্য ভেঙে পড়বে। আর ডলারের সাম্রাজ্য ভেঙে পড়লে এই সমস্ত রাষ্ট্রগুলোর ইকোনমিক ব্যবস্থাও সম্পূর্ণভাবে ভেঙে পড়বে। তাই এখন ডলারকে এড়িয়ে একটা বিকল্প অর্থনীতির খোঁজে এখন দেশগুলি। আর ডলারের এই আধিপত্যের বিকল্প কি হতে পারে? পৃথিবীর কাছে বিকল্প হতে পারে সোনা। তাই এই ব্রিক্সভুক্ত দেশগুলো বিপুল পরিমাণে তাদের সোনার সঞ্চয়কে বাড়িয়ে চলেছে। গত 1 বছরে পৃথিবীর বিভিন্ন দেশগুলো শুধু তাদের সরকারি ব্যাংকগুলো সোনা কিনেছে 1100 মেট্রিক টন। আমরা গ্রাফে দেখব, চীন 2022-23-এ তার কাছে সোনা মজুদ ছিল 1900 মেট্রিক টন মতো। সেই সোনা 25 সালে এসে আমরা দেখছি প্রায় 2400 মেট্রিক টনকে ছাড়িয়ে গিয়েছে। 2400 মেট্রিক টন ছাড়িয়ে গেছে। অর্থাৎ 2 বছরে 500 মেট্রিক টন সোনা কিনেছে চীন। এটা তথ্যসূত্রের খবর। কিন্তু অনেকেই মনে করছেন চীনের এই সোনার মজুদ প্রায় বেড়ে 5000 মেট্রিক টন হয়ে গেছে, যেটা এখন চীন বিশ্বকে সঠিক খবর দিচ্ছে না। রাশিয়ার কাছেও ঠিক এতটা পরিমাণে সোনা মজুদ রয়েছে। ভারতবর্ষের কাছে 2022 সালে যেখানে প্রায় 700 মেট্রিক টন সোনা ছিল, সেই বেড়ে কিন্তু এখন প্রায় 900 মেট্রিক টন পৌঁছে গেছে। অন্যদিকে টার্কি তুরস্কর এই সময়টায় প্রায় 400 মেট্রিক টন সোনা ছিল 2022-23-এ। তুরস্কেরও কিন্তু সোনার পরিমাণ অনেকখানি বেড়ে গেছে, এখন বর্তমানে প্রায় 650 মেট্রিক টন। তুরস্কের কাছে এখন প্রায় 650 মেট্রিক টন সোনা মজুদ রয়েছে। একইভাবে ইরানের কাছেও কিন্তু সোনার পরিমাণ অনেকখানি বেড়ে গেছে বর্তমানে। এই তথ্য থেকে আমরা বুঝতে পারছি যে যারা আমেরিকার এই আধিপত্যের বাইরে তাদের ইকোনমিকে বাঁচাতে চায়, রাখতে চায়, গড়তে চায়, তারা ধীরে ধীরে বিপুল পরিমাণের সোনার স্টক করছে। যখন এই রাষ্ট্রগুলি এই বিপুল পরিমাণে সোনা ক্রয় করে, তখন অন্যান্য ব্যাংক, দেশীয় ব্যাংকগুলি, তারাও বিপদের আশ পেয়েছে। তারাও এই রাষ্ট্রীয় ব্যাংকগুলির পাশাপাশি তারাও বিপুল পরিমাণে সোনা কিনতে শুরু করেছে। তো একদিকে যখন রাষ্ট্রীয় ব্যাংক, অন্যান্য ব্যাংক তারা যখন সোনা কিনছে, তখন যারা বিপুল পরিমাণের বিনিয়োগকারী, বড় বড় যারা ধনকুবের, পৃথিবীর যে বিভিন্ন মিউচুয়াল ফান্ডগুলো রয়েছে, এমনকি সাধারণ মানুষ, তারা প্রত্যেকেই এই গোল্ড রাশে যুক্ত হয়েছে। মিউচুয়াল ফান্ডগুলো তারাও সোনা কিনছে, সাধারণ মানুষ মিউচুয়াল ফান্ডের মাধ্যমে তারা ইটিএফ কিনছে। তাই আমরা দেখছি এই 2022 সালের পর থেকেই সারা পৃথিবীতে সোনা কেনার একটা হিড়িক পড়ে গেছে। সাধারণ মানুষের অজান্তেই সারা পৃথিবীতে সোনা নিয়ে একটা রাজনীতি, সোনা নিয়ে একটা জিওপলিটিক্স চলছে। এই বিপুল পরিমাণের পরিবর্তন আন্তর্জাতিক মঞ্চে সোনার দাম বৃদ্ধিতে
ব্যাপকভাবে প্রভাব বিস্তার করেছে। আমরা ভিডিও শেষে এসে যে কথাটি বলেছিলাম, আগামী দিনে সোনার দাম কোন পথে তা একটু বোঝার চেষ্টা করব। তা সারা পৃথিবীর যে আভ্যন্তরীণ বা আন্তর্জাতিক রাজনীতির যে কথাগুলি আমরা বললাম, সেই প্রেক্ষিতে এটা স্পষ্টই বোঝা যায় যে আমেরিকার ইকোনমির বাইরে যে ব্রিক্স ইকোনমি তৈরি হচ্ছে, সেই ব্রিক্স এবং আমেরিকার মধ্যে সংঘাত আজকেই শেষ হচ্ছে না, বরং আগামী দিনে আরও এই সংঘাতটা বাড়তে থাকবে। চীন যখন এগিয়ে চলেছে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যে, সামরিক ক্ষেত্রে, আমেরিকা যুক্তরাষ্ট্র সেটাকে খুব সহজে মেনে নেবে না। তাই এদের মধ্যে সংঘাত চলতে থাকবে। তখন কিন্তু মানুষ বিকল্প হিসেবে সোনাকেই ভরসা করবে। আমরা কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইজার নই, এটা আমরা কেবলমাত্র শিক্ষামূলক স্বার্থেই আমরা একটু বোঝার চেষ্টা করছি যে কি হতে পারে। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে সোনার দাম কিছুটা কমছে, একটু করে পড়তে শুরু করেছে, অর্থাৎ 10% বা 20% সোনার দাম কমতে পারে, সেটা নিকট ভবিষ্যতে। কিন্তু আমরা লং টার্ম যদি দেখি, একটু লম্বা সময় যদি দেখি, 2 বছর বা 4 বছর সময় যদি কথা মাথায় রাখি, তাহলে বুঝতে পারবো সোনার দাম কিন্তু বাড়তেই থাকবে এবং যে হারে বাড়ছে প্রায় সেই হারেই বাড়বে। তা কমার কোনো ইঙ্গিত কিন্তু বর্তমান জিও পলিটিক্স, ভূ রাজনীতি আমাদেরকে দেখাচ্ছে না। এই আলোচনার সঙ্গে আজকের ভিডিও শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই আমাদের লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ সময় ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আরও একবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সকলকে।